এই কণ্ঠস্বর দেওয়াটা এড়াচ্ছেন, এটা কারণ অন্য। উনি গ্রেপ্তার হতে চান বলে তো আমার মনে হয় না, বিদেশে চলে যেতে চান। উনার অনেকগুলো মামলা আছে, একবার কণ্ঠস্বরের নমুনা দিয়ে দিলে সবগুলোতে সেগুলো ব্যবহৃত হতে পারে, এটাও একটা ভয়। আমার বারুইপুরের যারা প্রতিবাদ করেছিল সেই প্রতিবাদীদের 50 জনকে আপনারা কাল অ্যারেস্ট করেছেন। যারা চাকরিহারা শিক্ষক বিকাশ ভবনের সামনে গিয়েছিলেন, তো সেটা কি ছিল? তো তাদেরকে পুলিশ কি মিষ্টি টিষ্টি খাইয়েছিল? এমন তো নয় যে মেয়েটা মুসলমান বলেই হিন্দু ছেলেরা তাকে ধর্ষণ করেছেন। এখন তো দেখা যায় তার সঙ্গে একজন মুসলমান লোকও ছিলেন, কবির মোল্লা নাকি বলছেন, ছিলেন কিনা আমি জানি না। কোনো একজন অপরাধী যেহেতু অপরাধ করে তার বিরুদ্ধে বললে সাম্প্রদায়িকতা হবে? ধরুন আমি যেহেতু অপরাধ করি, জন্মসূত্রে আমি মুসলমান, তাহলে আমার বিরুদ্ধে বলা মানে মুসলমানদের বিরুদ্ধে বলা হলো। আপনি জন্মসূত্রে হিন্দু, আপনি যদি কোনো অপরাধ করেন, আপনার বিরুদ্ধে আমি বললেই আমি সাম্প্রদায়িক হয়ে যাব? এটা হয় নাকি? তো ইউসুফ পাঠান তিনি একজন খেলোয়াড়, তিনি রাজনীতির কি বোঝেন? তাকে এখানে যে প্রার্থী করা হলো সেটা কেন? তার পরিচিতিটা আছে, সেটাকে কাজে লাগানোর জন্য। তো তিনি তার পরিচিতি লিখে যেখানে লাভ হবে সেখানেই তো যাবেন। তো এখন মমতার সঙ্গে থেকে তার কি লাভ? বিজেপির সমীকরণ তো খুব পরিষ্কার। তো এটা তো খুব স্বাভাবিক। তাকে যে কিছু সুবিধা দেওয়া হয়েছিল যে তাকে পুলিশ গ্রেপ্তার করবে না, সেটা একটা নির্দিষ্ট তারিখ পর্যন্ত দেওয়া হয়েছিল। শর্ত ছিল যে তিনি তদন্তের সহযোগিতা করবেন। তো তিনি যদি তদন্তে সহযোগিতা না করেন, তাহলে তো যে সুবিধা তাকে দেওয়া হয়েছিল সেটা প্রত্যাহার করাটাই স্বাভাবিক। এটা নতুন কোনো কথা নয়। এতদিন যে কেন করা হয়নি, আমার তো মনে সেই প্রশ্ন যাচ্ছে। উনি গ্রেপ্তার হতে চান বলে তো আমার মনে হয় না, বিদেশে চলে যেতে চান। তো গ্রেপ্তার হয়ে গেলে তো সেটা আর হবে না। অতএব হাইকোর্ট এটা বলার পর আমার ধারণা যাবে। সুপ্রিম কোর্ট যাবেন কি? উনি সুপ্রিম কোর্ট যেতে পারেন, কিন্তু সুপ্রিম কোর্ট গিয়ে খুব সুবিধা হবে এরকম কোনো মনে হয় না। বরং হাইকোর্টের রায়টা উল্টো হয়ে গেলে ওনার আরো অসুবিধা বাড়বে। এই কণ্ঠস্বর দেওয়াটা এড়াচ্ছেন, এটা কারণ অন্য। প্রথমত এই কণ্ঠস্বর যদি নমুনা উনি দেন, আর যেটা নিয়ে তার বিরুদ্ধে মামলা তার সঙ্গে এই কণ্ঠস্বর মিলে যায়, তাহলে ওনার সাজার সম্ভাবনাটা অনেক গুণ বেড়ে গেল। উনি এখন বলছেন যে আমি তো স্বীকার করছি এটা আমার কণ্ঠস্বর, কিন্তু বিচারের সময় বলতেই পারেন যে না, এটা আমার কণ্ঠস্বর নয়। যদি রিট্র্যাক্ট করে যান, তাহলে তার সাজা হওয়ার ব্যাপারে সন্দেহ থেকে যায়। সেই জন্যই তদন্তকারী সংস্থার লোকেরা চাইছে যে কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করে সেটা পরীক্ষা করবে, এক নম্বর। আর দ্বিতীয়, তার আশঙ্কা হতে পারে যে তার বিরুদ্ধে তো মামলা অনেক আছে, হুমকি দেওয়া। ওই যে বলেছেন যে মমতা ব্যানার্জির ইন্ডিয়া অ্যালায়েন্সের সরকার হলে ঘরে ঢুকে মারবো, সেই কণ্ঠস্বরের সঙ্গে এই নমুনার সঙ্গে সেই কণ্ঠস্বরও মেলানো হতে পারে। ওই যে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেছেন যদি বাপের বেটা হন আর বুকের পাটা থাকে, তাহলে 4 তারিখে 12টার পরে থাকবেন। সেই মামলাতেও সেই যে কণ্ঠস্বর আছে তার সঙ্গে এই নমুনা থেকে মেলাতে পারেন। অতএব উনার অনেকগুলো মামলা আছে, একবার কণ্ঠস্বরের নমুনা দিয়ে দিলে সবগুলোতে সেগুলো ব্যবহৃত হতে পারে, এটাও একটা ভয়। তিনি যে সত্যি কথা বলেছিলেন সেটা এখন পর্যন্ত তো ভুল প্রমাণ হয়নি। তার সাহেবকে এখন পর্যন্ত কেউ ছুতে পারেনি। কারোর উপর ডিম ছোড়া অপরাধ। অপরাধ করলে তার বিরুদ্ধে অভিযোগ করলে তার সাজা হবে। একেবারে অন্য প্রসঙ্গ। না, কোর্টকে অর্ডার দিতে হবে যে মার্ডার করবেন না, কারণ মার্ডার করা অপরাধ। তো তাহলে কারোর উপর কিছু ছোড়া, তাকে আঘাত করা, তার অসুবিধার সৃষ্টি করা, এগুলো আমাদের দেশের আইনে ইতিমধ্যে অপরাধ আছে। কোর্টের নতুন করে আদেশ দেওয়ার দরকার নেই। ওনারা কোর্টকে বিভ্রান্ত করার জন্য, সাধারণ মানুষকে বিভ্রান্ত করার জন্য, যারা আইনের ব্যাপারটা ভালো বোঝেন না তাদের জন্য এসব কথা বলছে। না, প্রতিবাদ করার জন্য তো আটক করা হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় বলছে আটক যেটা করা হয়েছে সেটা
একটা ব্যক্তিকে পিটিয়ে মেরে ফেলার জন্যে বা রেল লাইনের ওপর বাধা সৃষ্টি এরকম অপরাধ করার জন্য। তো সেটা তো উনার আমলে তো তিনি এরকম প্রতিবাদ করতেই দিতেন না, তিনি কি করে এসব কথা বলেন? না, যারা চাকরিহারা শিক্ষক বিকাশ ভবনের সামনে গিয়েছিলেন, তো সেটা কি ছিল? তো তাদেরকে পুলিশ কি মিষ্টি টিষ্টি খাইয়েছিল, না চোখে লাঠি মেরেছিল, পায়ে লাঠি মেরেছিল? তো তো সেগুলো কেন করা হয়েছিল? উনি আগে কৈফিয়ত দিন, তারপর অন্য যা করছেন সেটা ভুল কি ঠিক তার তিনি উত্তর দেবেন। তখন প্রশংসা করেছিলেন মমতা ব্যানার্জি ক্ষমতায় ছিলেন, তিনি কোনো সুবিধা দিতে পারেন। এখন মমতা ব্যানার্জি ক্ষমতায় নেই, তিনি সুবিধা দিতে পারবেন বলে তারা মনে করছেন না। যারা এখন সুবিধা দেবেন তাদের কাছে যাচ্ছেন, সুবিধাবাদী লোকদের এটাই ধর্ম, তাদের চরিত্র তো এরকমই। তো ইউসুফ পাঠান তিনি একজন খেলোয়াড়, তিনি রাজনীতির কি বোঝেন? তাকে এখানে যে প্রার্থী করা হলো সেটা কেন? তার পরিচিতিটা আছে, সেটাকে কাজে লাগানোর জন্য। তো তিনি তার পরিচিতি লিখে যেখানে লাভ হবে সেখানেই তো যাবেন। তো এখন মমতার সঙ্গে থেকে তার কি লাভ? বরং গ্রেপ্তার টেপ্তার হওয়ার সম্ভাবনা আছে, অন্যদিকে গেলে লাভ আছে। আর সুখেন্দু শেখর রায়ের নাম বলছেন, তো আমি একটা উদাহরণ দিলাম। তিনি ছিলেন কোন দলে? তৃণমূলে, তার আগে কংগ্রেসে। কংগ্রেসে ছিলেন, তৃণমূলে আসলেন, এখন যদি বিজেপিতে যান, এটা তো আশ্চর্য হওয়ার কি আছে? এদের তো কোনো নৈতিক চরিত্র কিছু নাই। যখন যে দলে থাকলে সুবিধা হয় সেই দলে যান। সুস্মিতা দেব, দেখুন উনি তো বাইরের রাজ্যের লোক, মমতা ব্যানার্জি কেন তাকে এনে রাজ্যসভায় পাঠিয়েছিলেন তিনিই জানেন। তার রাজনৈতিক পরিবারের মেয়ে বলেই আমি জানি, সে ব্যাপারে কোনো সুবিধা হবে বলে করেছেন কিনা জানি না। কিন্তু যারা রাজনীতি করালো তারা তো সুবিধা অসুবিধা ভালো বুঝবেন। তো এখন মমতা ব্যানার্জির সঙ্গে থাকা যে সুবিধাজনক নয় সেটা তিনি বুঝেছেন এবং পদত্যাগ করেছেন। এখন যাদের সঙ্গে থাকলে সুবিধা তাদের সঙ্গে যাচ্ছেন, এতে আশ্চর্য হওয়ার কিছু নেই। বিজেপির সমীকরণ তো খুব পরিষ্কার, অনেকগুলো বিল বিজেপি পাস করাতে পারছেন না। যদি সংখ্যা বৃদ্ধি হয় তাহলে বিলগুলো পাস হবে, এটা বুঝতে তো অসুবিধার কথা নয়। দেখুন তিনি উত্তেজনা ছড়িয়েছেন কিনা আমি জানি না, কিন্তু তিনি যদি মনে করেন যে তাকে গ্রেপ্তার হতে পারে, তিনি হাইকোর্টে গিয়ে তাকে যাতে গ্রেপ্তার করা না হয় বা গ্রেপ্তার করা হলে বেল দেওয়া হয় সে আবেদন তিনি করতেই পারেন, আইন তাকে সে অধিকার দিয়েছে। এই তো অভিষেক ব্যানার্জিও গিয়েছিলেন, আপনারা জানেন যে তাকে এতদিন পর্যন্ত অ্যারেস্ট করবেন না, হাইকোর্ট সেরকম আদেশ দিয়েছে। অতএব তারাও যেতে পারেন, তারাও সেরকম অর্ডার পেতে পারেন। কিন্তু এই বারুইপুর কাণ্ডে উস্কানি, সাম্প্রদায়িক উস্কানি কারা দিয়েছিলেন এই নিয়েও কিন্তু একটা প্রশ্ন হচ্ছে, যেখানে ইন্দ্রজিৎ মন্ডল শুধু একটা সাম্প্রদায়িক ব্যাপারটা কোথায় থেকে যে কিছু কিছু লোক আমদানি করছেন আমি জানি না। ওই মেয়েটা যদি হিন্দু হতো তাহলে কি ওরা ধর্ষণ বা খুন করতেন না? বা যদি অপরাধীরা মুসলমান হতেন তাহলে কি এটা অপরাধ হতো না? এমন তো নয় যে মেয়েটা মুসলমান বলেই হিন্দু ছেলেরা তাকে ধর্ষণ করেছেন। এখন তো দেখা যায় তার সঙ্গে একজন মুসলমান লোকও ছিলেন, কবির মোল্লা না কি কবির বলছেন, মোল্লা, ছিলেন কিনা আমি জানি না, কবির মোল্লা অভিযুক্ত, প্রধান অভিযুক্ত, তাকে গ্রেফতার করা হয়েছে। তো তাহলে আমি তো বলবো যে অপরাধীরা সাম্প্রদায়িকতার যে গণ্ডি সেটা অতিক্রম করে গিয়েছেন। মানে একই অপরাধে হিন্দু সাম্প্রদায়িকের যে বীজটা এলাকায় বপন করলেন কারা? লায়েক আলীরা। সাম্প্রদায়িক বীজ বপন কি করে করলেন এইটাই তো আমি বুঝতে পারছি না। কিছু অপরাধী অপরাধ করেছে, তাদের বিরুদ্ধে বলাতে সাম্প্রদায়িক বীজ কোথায় থেকে এলো? কোনো একজন অপরাধী যেহেতু অপরাধ করে তার বিরুদ্ধে বললে সাম্প্রদায়িকতা হবে? ধরুন আমি যেহেতু অপরাধ করি, জন্মসূত্রে আমি মুসলমান, তাহলে আমার বিরুদ্ধে বলা মানে মুসলমানদের বিরুদ্ধে বলা হলো। আপনি জন্মসূত্রে হিন্দু, আপনি যদি কোনো অপরাধ করেন আপনার বিরুদ্ধে আমি বললেই আমি সাম্প্রদায়িক হয়ে যাব? এটা হয় নাকি? এটা যারা সাম্প্রদায়িকতা কাকে বলে সেটা জানেন না তারা এরকম করছেন। আমি আপনাকে উদাহরণ দিয়ে বোঝাচ্ছি।
যে ধরুন দিল্লিতে একজন হিন্দু একজন মুসলমানকে খুন করলো, এতে একজন মুসলমান শুধুমাত্র এই কারণে যে আপনি হিন্দু অথবা আপনাকে খুন করে দিল, এটা সাম্প্রদায়িকতা। কিন্তু যদি আপনার সঙ্গে আমার বিরোধ থাকে, আমি খুন করে দিলাম আপনাকে, আপনি হিন্দু আমি মুসলমান, অতএব এটা সাম্প্রদায়িক, এরকম তো নয়। দেখুন, সাম্প্রদায়িকতার সঙ্গে প্রচুর ভুল ধারণা আছে। যেমন কোনো লোক খুব ধার্মিক হলে তাকে অনেক সময় সাম্প্রদায়িক বলে, কিন্তু ধরুন একটা লোক গেরুয়া পোশাক পরে, কপালে টিপ টিপ লাগান, সারাদিন পুজো অর্চা করেন, মন্দিরে থাকেন, তাকে আপনি সাম্প্রদায়িক বলবেন? তিনি ধার্মিক লোক। ধরুন একজন লোক, সে দাড়ি রেখেছে, টুপি রেখেছে, মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়েন, তারপরে যা করার করেন, তাকে আপনি সাম্প্রদায়িক বলবেন? সে ধার্মিক লোক, সে ধর্মটা ভুল না ঠিক, আমি সেই আলোচনায় যাচ্ছি। কিন্তু যদি আপনি একটা ধর্মের লোক, শুধুমাত্র সেই কারণে অন্য ধর্মের লোক ক্ষতি করে, তখন সেটা সম্ভব।